এবং নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগে সেই দেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে। আমরা সাংবিধানিকভাবে যেটা দেখেছি, বাংলাদেশে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক এখন আইনতন্ত্র এবং সংসদীয় এখন আইনতন্ত্র এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার যে বাস্তব রূপটা আমরা দেখেছি, যেটা থিওরিটিক্যালি সম্পূর্ণ করার জন্য হয়তো সাহস করে নাই, সামনে হয়তো করে ফেলত জোর হিসাবে, কিন্তু ডিফেক্টও আমরা দেখেছি যে একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির এখন আইনতন্ত্র এবং কনস্টিটিউশনাল ফোয়ারা এবং সংসদীয় এখন আইনতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার কারণ ছিল যে সাংবিধানিকভাবে তাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী, যার নাম, এবং সেটা ইতিমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে। অনেকগুলো বিধান বাতিল সংশোধন ছেড়ে দিয়েছে বিচারপতিরা। যাই হোক, সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে 15th অ্যামেন্ডমেন্ট, যেটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউটেড যে পার্লামেন্টারি ফোয়ারা, অথবা আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য ইনস্টিটিউট করেছে এই 15th অ্যামেন্ডমেন্টে। কিভাবে? কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলে সরকার প্রধান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে, নির্বাচনের নাটক করে রাষ্ট্র ক্ষমতা তার ইচ্ছা মতো দীর্ঘায়িত করতে পারবে। সেই জায়গায় তখন হিউম্যান রাইটস রক্ষণাবেক্ষণের জন্য তার কোনো বাধ্যতা থাকে না। পলিটিক্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, রাষ্ট্রের সমস্ত শ্রেণী পেশার মানুষ যাকেই রাষ্ট্র মনে করবে তার হুমকি হিসাবে, এখানে আমি রাষ্ট্র শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ তখন এখন আয়ক রাষ্ট্রকে তার নিজের মনে করেছে, সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে, ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে। সেই জন্য রাষ্ট্র যখন তার কোনো প্রজাকে বা তার কোনো সিটিজেনকে যখন হুমকি মনে করে, তখন তাকে যেভাবে দমনের জন্য হিউম্যান রাইটস ভায়োলেশন করে। এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোন জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই, বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করেন। আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন, ইতিহাস শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয়, তাহলে বাংলাদেশের মতো এরকম বড় জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলেও কোনোদিন হয় না। সেই রকম একজন স্বৈর শাসক এবং সেই রকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে, অনুশোচনা করে, ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকদের যেন অপরাধ করেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে, চর্চা করতে হবে। এবং
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে ঊর্ধ্বে তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না, উৎপাদন হবে না ফ্যাসিবাদের। সেই জন্য শুধুমাত্র ফ্যাসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুখে না দাঁড়ায়, যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুখবো, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপোজ করতে হবে, রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে পরে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত ঝাড় রোড সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে। কিন্তু তা যদি না হয়, শুধুমাত্র আমরা গতানুগতিক রাজনৈতিক চর্চা করি, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে না, যেখানে নিশ্চয়তা থাকবে না আমাদের মৌলিক মানবাধিকারের, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মধ্যে আসবে না। সেই জন্য আমরা সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস সেকশন সহ ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনে প্রায় একই রকম উচ্চারণ করতে, যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষের মৌলিক অধিকার, আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশই এখন মানবাধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে। যেমন ইন্টারনেট সেবা, আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কিভাবে রাইট টু ইনফরমেশনটা মানবাধিকারে রূপান্তরিত হবে বা হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশনটা যদি শিওর করা না যায়, তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না। সেই জন্য এটি ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায়, রাইট টু ইনফরমেশন, আমাদের যে তথ্য পাওয়া বা নেট পাওয়ার। এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম, যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিভিন্ন সময়ে। সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে, এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে, যে মৌলিক অধিকার মানুষের আগে 5টা ছিল, সামনে 6টা হবে, 7টা হবে, এরকম বাড়তে থাকবে। সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে। বাট এগুলো এনশিওর করবে কে, সেই আলোচনায় আছে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে, এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপন, একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন, এবং আমাদের সেই সার্বভৌমত্বের প্রকাশটা হয় জাতীয় সংসদে, এবং সেই সার্বভৌমত্বের প্রকাশ ঘটানোর জন্য জনগণ নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে। কারণ জনগণই হচ্ছে একমাত্র গোড়ায় সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রীয় মানুষ। তো সুতরাং আমরা সেই সার্বভৌমত্বের কথা বলি, আমরা সেই নির্বাচিত প্রতিনিধিত্বের কথা বলি, আমরা সেই সার্বভৌম সংসদে আমাদের সেই সমস্ত আইন এবং সংবিধান সংস্কারের কথা বলি, যা আমাদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে নিশ্চিত করবে। আমি আহ্বান জানাবো আমাদের সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে, সকল সামাজিক শক্তিকে এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে, যাতে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই এবং এই বিষয়ে সোচ্চার হই, এবং এই বিষয়টা আমরা জাতির সামনে বলতেই থাকি যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন, এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে। এবং আমরা এখন যদিও এগিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে কথিত স্বৈরাচার এবং তার দূষণ।
সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। এখন অনেকেই বলে, আমি বিভিন্ন পত্রিকার বিভিন্ন রিপোর্টে সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া দেখি যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি। 2023 সালের 13ই জুলাই 31 দফার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না। আমরা প্রস্তাব দিয়েছি ফ্যাসিবাদের পতনের পরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবো। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। তো সুতরাং আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে, এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে, কিছু মিল আছে, কিছু মিল আছে। সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো, আলাপ আলোচনা চলবে, কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে, সেটা তো আনসার্টেন ব্যাপার। সেই জন্যই আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই, বাস্তবায়ন করি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি। এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক, জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক, অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয়। এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি, কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কৌশল প্রণয়ন করা হচ্ছে। সেটা থেকে যেন আমরা বিরত থাকি, সেই আহ্বান সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি। এবং আজকে এই রমজানের সময়ে আমি নিজেও অনেকটা অসুস্থ, আপনারা এতক্ষণ দীর্ঘ বক্তৃতা শুনেছেন, সবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। তবে জনগণের একটা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাজারের অবস্থা ভালো নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাবিশ্বাস। আমরা যদি শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাত না থাকে, দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোনো সঙ্গতি না থাকে, পারচেজিং ক্যাপাসিটি কমতে তলানিতে যায়, তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে। এটাই নিয়ম। আমি আশা করব সমস্ত উপদেষ্টা মন্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন, যাতে বাজারের পরিস্থিতি